তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো 2023 সালের পরীক্ষা, তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে 2025 সালে। আজকের ক্লাসে আমি তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়টির তৃতীয় পত্রের শর্ট সাজেশন দিব, যার বিষয় কোড 123201। পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 30 জুন 2025 সালে সোমবার এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর 2টায়। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই জানিয়ে দিচ্ছি, এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র 43টি প্রশ্ন, খ বিভাগ থেকে 19টি প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র 18টি প্রশ্ন দিয়েছি। শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে কমপক্ষে 90% থেকে 100% প্রশ্ন অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ। আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা খ বিভাগের প্রশ্নগুলো আলোচনা করব। খ বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে আদমশুমারির বৈশিষ্ট্যগুলি লেখো, বয়োলিঙ্গ পিরামিড ব্যাখ্যা করো, সাংস্কৃতিক রূপান্তর বলতে কী বোঝো, বাধ্যতামূলক অভিগমন ব্যাখ্যা করো, জনসংখ্যা ভূগোল পাঠের গুরুত্ব লিখো, প্রস্তর যুগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, সাংস্কৃতিক ভূগোলের পঠন পদ্ধতি বর্ণনা করো, বাংলাদেশের উচ্চ প্রজননশীলতার কারণগুলো বর্ণনা করো, সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কী বোঝো, অভিগমনের কারণগুলি লেখো, মানবজাতির বিবর্তন বলতে কী বুঝো, জাতীয় মুখ্য নিবন্ধন পদ্ধতি বর্ণনা করো, আদমশুমারি এবং নমুনা জরিপের মধ্যে পার্থক্য কী, জনসংখ্যা কাঠামোর উপাদানগুলো উল্লেখ করো, ক্রো ম্যাগনন মানবের বৈশিষ্ট্যগুলি লেখো, আদর্শ জনসংখ্যা পিরামিড ব্যাখ্যা করো, জনসংখ্যা ঘনত্বের নিয়ামকগুলো বর্ণনা করো, জনসংখ্যা উপাত্তের উৎসগুলো বর্ণনা করো, জনসংখ্যা পরিবর্তনশীলতার নির্দেশকগুলো সংক্ষেপে আলোচনা করা। আচ্ছা, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে তোমাদের খ বিভাগত সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 1 থেকে যে আমি 19 পর্যন্ত প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলোর বাহিরে অতিরিক্ত আর একটা প্রশ্ন পড়ার দরকার নেই এবং সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমি কথাটা বলতেছি। তোমাদের ন্যূনতম 5টা প্রশ্ন তোমরা এই 1 থেকে 19 পর্যন্ত প্রশ্নের মধ্যে পাবা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি তোমাকে বলে দিচ্ছি, তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখবা আমি চেষ্টা করি কি সবচেয়ে কম প্রশ্ন দেওয়ার জন্য, অর্থাৎ অতিরিক্ত বাড়তি একটা প্রশ্ন আমি দেওয়ার চেষ্টা করি না। পরীক্ষায় যে প্রশ্নগুলি আসবে মূলত সেই প্রশ্নগুলি আমি দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা, কারণ তোমরাও দেখা যায় অনেকেই চাকরি করো বা অনেকেই তোমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকো এবং তোমাদের প্রস্তুতিটা তেমন অনেকের ভালো থাকে না। সেই জন্যই আমি চেষ্টা করি কি পরীক্ষায় যে প্রশ্নগুলি আসার মতো শুধুমাত্র সেগুলি দেওয়ার জন্য, অতিরিক্ত প্রশ্ন দিয়ে তোমাদের সাজেশনটা বড় করার আমি চেষ্টা করি না। তো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে স্যার তাহলে এই বিষয়টাতে কেন আপনি 19টা প্রশ্ন দিয়েছেন, আমরা একটা দুর্বল স্টুডেন্ট, আমরা শিখতে পারবো না। তো আমি বাধ্যই এখানে 19টা প্রশ্ন দিয়েছি, কারণ এই সাবজেক্টটাতে অর্থাৎ ভূগোল সাবজেক্টটাতে প্রশ্নের পরিমাণটা একটু বেশি, যার কারণে তোমাদেরকে বাধ্যই তোমাদেরকে কি 19টা প্রশ্ন দেওয়া হয়েছে। কারণ 19টা প্রশ্ন যদি তুমি না পড়ো 5টা প্রশ্ন তুমি কমন পাবা না। আচ্ছা, এখানে আরেকটা কথা মনে রাখবা, তোমাদের ভূগোলে গ বিভাগের একটা প্রশ্ন কিন্তু তোমাদের খ বিভাগেও চলে আসে, মাঝে মাঝে দেখা যায়। তো কোন প্রশ্নটা আসবে, তো আমি গ বিভাগের সাজেশনে যে প্রশ্নগুলি দিয়েছি সেই প্রশ্নগুলি পড়লেই তুমি দেখবে একটা প্রশ্ন দেখবা হয়তো তোমাদের খ বিভাগে চলে আসতে পারে। তো তোমরা খ বিভাগের একটা পরিপূর্ণ ধারণা পেয়ে ফেলছো। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এখানে এই যে 1 থেকে আরম্ভ করে আদমশুমারি থেকে আরম্ভ করে একেবারে 19 পর্যন্ত যে জনসংখ্যা পরিবর্তনশীলতার নির্দেশকগুলো সংক্ষেপে আলোচনা করো। এই যে 19 পর্যন্ত, এই 19টা প্রশ্ন তুমি ভালো করে পড়ো। আমি অনলাইনে তোমাকে কথা দিচ্ছি, তুমি অবশ্যই 5টা প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। তবে দেখা যাবে কখনো কখনো গ বিভাগ থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে, তবে গ বিভাগ থেকে চলে আসতে পারে কি গ বিভাগে আমি আমার সাজেশনে যে গ বিভাগের যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলি পড়লেই চলবে। আচ্ছা, এইবার আসো আমরা ক বিভাগ নিয়ে আলোচনা করি। তো ক বিভাগে তোমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে জনসংখ্যার মরণশীলতা কী। তো এই প্রশ্নটা মাঝে মাঝে শুধু মরণশীলতা কী এভাবে করে প্রশ্নটা আসে। মরণশীলতা হচ্ছে সাধারণভাবে বলা যায় যে মানুষের মরণশীল বৈশিষ্ট্যকে মরণশীলতা বলে। অধ্যাপক পিটারের মতে মরণশীলতা হচ্ছে মানুষের ইচ্ছা শক্তির শেষ নিয়ামক। আচ্ছা, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার পরও যেহেতু 2022 সাল অর্থাৎ গত বছরে চলে এসেছিল দেখে এটা এই বছর আর আসবে না। এরপরটা দেখো আন্তর্জাতিক অভিগমন বলতে কী বোঝায়, দেশ থেকে দেশান্তরে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যে অভিগমন ঘটে তাকে আন্তর্জাতিক অভিগমন বলে। এইটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়ার পরও এটা আসবে না, কারণ এটা 2022 সাল অর্থাৎ গত বছর চলে এসেছে। এরপর প্রশ্নটা দেখো কাম্য জনসংখ্যা কী। কাম্য জনসংখ্যাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু গত বছর আসার কারণে এইটাও আসবে না। কাম্য জনসংখ্যা হলো এমন একটা স্তর নির্দেশ করে যেখানে
উৎপাদক এবং আয় সর্বাধিক হয়। এরপরে প্রশ্নটা হচ্ছে প্রাইমেট কি মানুষ ও শিম্পাঞ্জি গরিলা উরাং উটাং তারপর কি হচ্ছে গিবন এবং বিভিন্ন প্রজাতির বানরদের প্রাইমেট বলা হয়। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, তাহলে 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নগুলি কিন্তু গত বছর চলে এসেছিল, সুতরাং এগুলি তোমাদের শেখার প্রয়োজন নেই, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখা যায় একই প্রশ্ন এর পরের বছর করে না। আচ্ছা এরপরে প্রশ্ন দেখো আদমশুমারি কাকে বলে, এটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটাই বা তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে। আদমশুমারি হচ্ছে পৃথিবীর প্রায় সব দেশেই 5 বা 10 বছর অন্তর অন্তর প্রত্যক্ষভাবে লোক গণনা করা হয়। সরাসরিভাবে লোক গণনা করার এই পদ্ধতিকে আদমশুমারি বলা হয়। এটা কিন্তু আমি দেখেছি বিভিন্ন গাইড বইগুলির মধ্যে অনেক কঠিনভাবে লেখার জন্য লেখা আছে, তো তোমরা এইভাবে লেখলেই চলবে, এইভাবে লেখলেই তোমরা মনে রাখতে পারবা। এবং আমি যে উত্তরগুলি দিয়েছি সেটা হচ্ছে খুব সহজভাবে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করেছি এবং যেটা তোমরা মনে রাখতে পারবো উত্তরগুলি সেভাবে দেওয়ার চেষ্টা করেছি। তবে আমি চেষ্টা করছি এগুলি খুবই মানসম্পন্নভাবে যাতে তোমরা ভালো একটা নাম্বার পাও সেভাবে করে উত্তরগুলি দিয়েছি আমি। আর এরপরে প্রশ্নটা দেখো, তুমি অভিগমন বলতে কী বোঝো? এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে, এটাকে শুধু অভিগমন না হচ্ছে জনসংখ্যা অভিগমন হিসেবে আসতে পারে, অর্থাৎ যেটি হোক না কেন অভিগমন অথবা জনসংখ্যা অভিগমন, উত্তর কিন্তু একটাই, উত্তরটা কি মানুষের এক স্থান থেকে অন্য স্থানে গমনকে অভিগমন বলে। যদি জনসংখ্যা অভিগমন বলে তখন তুমি শুধু অভিগমন না লিখে বলবা কি জনসংখ্যা অভিগমন বলে, মনে তুমি বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে প্রশ্নটা দেখো সাংস্কৃতিক এলাকা বলতে কি বোঝায়? সাংস্কৃতিক এলাকা হচ্ছে এমন একটি সংলগ্ন ভৌগোলিক এলাকা যা অনেকগুলো সমাজের সমন্বয়ে গঠিত, যা একই বা অনুরূপ বৈশিষ্ট্যের অধিকারী বা একটি শক্তিশালী সাংস্কৃতিক অভিযোজন ভাগ করে। এরপর দেখো আদমশুমারির দ্বৈত গণনা কি, এটা তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে আমি যতটুকু জানি। এরপর দেখো এটার অর্থটা হচ্ছে আদমশুমারির সময় একই জনসংখ্যাকে 2 বার গণনায় অন্তর্ভুক্ত করা হলে তাকে আদমশুমারির দ্বৈত গণনা বলে। এরপরটা দেখো জন্মহার বলতে কি বুঝে? এটাও পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে জীবিত শিশুর সংখ্যাকে ওই স্থানের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে জনসংখ্যা পাওয়া যায় সেটি হচ্ছে জন্মহার। এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি এবং আমার মনে হয় আসবে এইবার। আচ্ছা এরপর দেখো নারী পুরুষের অনুপাত বা লিঙ্গ অনুপাত নির্ণয় সূত্রটি লেখো, এটা অবশ্যই পরীক্ষার মধ্যে তুমি পাবা, ভালো করে শিখে যাও। বাংলাদেশের প্রতি 100 জনের প্রেক্ষিতে লিঙ্গানুপাত বিবেচনা করা হয়, যেখানে উল্লেখ করা হয় নাম্বার অফ মেলস পার 100 ফিমেলস ইজ কল্ড সেক্স রেশিও। রেশিও মানে হচ্ছে অনুপাত, আচ্ছা পার মানে হচ্ছে প্রতি মানে। আচ্ছা এরপর তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? লিঙ্গভিত্তিক অনুপাত, লিঙ্গভিত্তিক অনুপাতকে এসআর দিয়ে প্রকাশ করা হয়। তুমি প্রথমে এম লিখবা, এম দিয়ে কি বুঝছে? পুরুষের সংখ্যাকে বুঝছে, মেল বুঝাচ্ছে। এরপর একটা দাগ দিবা, এটাকে ভাগ বলে, ভাগ এফটা হচ্ছে ফিমেল, তারপরে তুমি এটাকে 100 দিয়ে গুণ করবা টোটাল ভাগফলটাকে, তো এটাকে লিখে দেবা। এম হচ্ছে পুরুষের সংখ্যা এবং এফ হচ্ছে মহিলার সংখ্যা। এরপর দেখো সংস্কৃতি বলতে কি বুঝো? এইটাও আমি দেখছি বিভিন্ন গাইডের মধ্যে অনেক কঠিনভাবে লেখা, তোমরা এইভাবে লিখলে তুমি ভালো একটা নাম্বার পাবে এবং এটা মনে রাখতে পারবে। যেমন মানুষ তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিনিয়ত যে নতুনত্ব সৃষ্টি করে তাকে সংস্কৃতি বলে। এরপরটা দেখো জনসংখ্যা পিরামিড বলতে কি বুঝো? জনসংখ্যার বয়স অনুযায়ী নারী এবং পুরুষের অনুপাত অনুসারে পিরামিডের মতো যে পরিসংখ্যান চিত্র অঙ্কন করা হয় সেটাই হচ্ছে জনসংখ্যা পিরামিড। সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝো? যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি বা এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে তাকেই সাংস্কৃতিক আয়ত্তকরণ বলে। তো এই প্রশ্নটা আমি দেখছি বিভিন্ন গাইডের মধ্যে অনেক কঠিনভাবে দেওয়া আছে, তবে তোমরা এইভাবে লেখলে ভালো নাম্বার পাবে এবং সহজে মনে রাখতে পারবা। গাইডেরটা লেখলেও চলবে, গাইডেরটাও ভালোভাবে লেখা আছে, কিন্তু আমার কাছে একটা কঠিন মনে হয়েছে দেখে আমি এইভাবে করে লিখেছি। এরপরটা দেখো জনমিতি বলতে কি বুঝো? জনমিতি বা জনবিজ্ঞান হচ্ছে জনসংখ্যা বিজ্ঞানকে বোঝায়, সায়েন্স অফ পপুলেশন আছে। এরপরটা দেখো বয়লিঙ্গ কাঠামো বলতে কি বোঝায়? দেশের মোট পুরুষ এবং স্ত্রী জনসংখ্যারকে বয়স অনুসারে শ্রেণী বিভাগ করলে যে অনুপাত পাওয়া যায় সেটি হচ্ছে বয়লিঙ্গ অনুপাত আছে। এরপরের প্রশ্নটা আমরা 16 নম্বর প্রশ্নটা দেখি। শূন্য জনসংখ্যা বলতে কি বোঝো? একটি দেশে যে পরিমাণ জনসংখ্যা জন্মগ্রহণ করে সে পরিমাণে মৃত্যুবরণ করলে তাকে শূন্য জনসংখ্যা বলে। সাংস্কৃতিক সূতিকাগার বলতে কি বুঝো? সূতিকাগার বলতে কি বুঝো? আবহমান কাল থেকে একটি প্রতিষ্ঠান সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করলে তাকে সংস্কৃতির সূতিকাগার বলা হয়, যেমন পরিবার আছে। এরপরটা দেখো জনসংখ্যার ঘনত্ব বলতে কি বুঝো? এটা পরীক্ষার মধ্যে অবশ্যই আসবে। কোনো দেশের প্রতি বর্গ কিলোমিটারে মিটার স্থানের গড় জনসংখ্যাকে বোঝায়, মানে জনসংখ্যা ঘনত্ব আছে। এরপরটা থেকে এটা কিন্তু ভালো করে শিখবে, এটা পরীক্ষার মধ্যে আসবে। এরপরটা থেকে উদ্ভাবন কি? নতুন কোনো প্রক্ষলন বা চিন্তাধারার সৃষ্টিকে উদ্ভাবন বলে। এরপরটা দেখো জীবাশ্ম কি? আচ্ছা এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই যে বইকার জদ্রিকার বয়কার বা তালিবা স্বর নিচে দন্তান্নর মতো লেখছে, এটা আসলে দন্তান্ন না, এটা হচ্ছে ম। তালিবা সোয়ার ম লেখলে বাংলা ভাষায় এটাকে এইভাবে লেখা হয় এবং এটার উচ্চারণটা কিন্তু জীবাশ্ম না, ময়ের উচ্চারণটা করবা না, জীবাশ্ম উচ্চারণ করবা। আচ্ছা দেখো তাহলে জীবাশ্ম কি? জীবাশ্ম বলতে প্রাণী এবং উদ্ভিদের জীবদেহকে দেহবশেষকে জীবাশ্ম বলে। আচ্ছা এনআরআর কি? এনআরআর হচ্ছে নেট রিপ্রোডাকশন রেট, অর্থাৎ এনআরআর হলো নিট প্রজনন হার।
NRR এর সূত্রটা কি, বি গুণ পি, তারপর এখানে একটা লম্বা দাগ দিয়ে এটাকে ভাগের টান বলে, তারপরে তুমি 1 লিখে 5টা শূন্য লিখবা। আচ্ছা, এরপরটা দেখো, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বুঝো, এটা তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে এবছর। যে পরিমাণ জনসংখ্যার হার বৃদ্ধি পায় সেই পরিমাণে যদি মৃত্যু হারও বৃদ্ধি পায়, তাহলে জন্ম এবং মৃত্যু হারের মধ্যে একটি সমতা বিরাজ করে, এ পর্যন্ত কোনো জনসংখ্যা বৃদ্ধি পাবে না, একে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। এরপরটা দেখো প্রজনন হার, প্রজনন ক্ষমতা কাকে বলে, জনসংখ্যা সন্তান উৎপাদনের ক্ষমতাকে প্রজনন ক্ষমতা বলে। এরপরের প্রশ্নটা হচ্ছে 14 নাম্বারটা, জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা দাও। মানবীয় ভূগোলের যে শাখায় জনসংখ্যা সংক্রান্ত আলোচনা করে তাকে জনসংখ্যা ভূগোল বলে। এরপরের প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, জনসংখ্যা উপাত্তের উৎসগুলো কী কী, বা জনসংখ্যা উপাত্তের দুটি উৎসের নাম লেখো। এটা দুইভাবেই পরীক্ষার মধ্যে আসে। তো এখানে দুইটার জায়গায় অনেকগুলি দেওয়া আছে, যেমন আদমশুমারি, নিবন্ধন, নমুনা, জরিপ, তারপরে প্রকলন কৌশল। তবে এটা গুরুত্বপূর্ণ হওয়ার পরে এটা আসবে না, কারণ এটা গত বছর চলে এসেছিলো। তো এইভাবেই দেখবা আমি তোমাদের সাজেশনে মোট 55টা প্রশ্ন দিয়েছি, এবং এর মধ্যে কিন্তু কেটে দেওয়া হয়েছে তোমাদের 12টা প্রশ্ন, যেমন এখানে, এবং 12টা প্রশ্নের পাশে 22 লিখে দিয়েছি। 22 মানে কি, তেমন তোমরা 23 সালের পরীক্ষার্থী, গত বছরের পরীক্ষাটা ছিল 22 সাল, তো 22 সাল লিখে দেওয়া আছে, তো ওইগুলি পড়ার দরকার নেই। তাহলে 55টা প্রশ্ন থেকে 12টা প্রশ্ন গেলে কতটা থাকলো, 43টা প্রশ্ন। তো এই 43টা প্রশ্ন তুমি পড়ো, আমি অনলাইনে তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, তুমি অবশ্যই ন্যূনতম 8 নাম্বার অবশ্যই পাবা, এবং সর্বোচ্চ দেখা যাবে 10টা প্রশ্ন কমন আসতে পারে, আলহামদুলিল্লাহ। তো এখন বলে দিচ্ছি সাজেশনটা তোমরা তাহলে কীভাবে সংগ্রহ করবা। দেখো, এখানে একটা নাম্বার দেওয়া আছে 01925660999, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ সাজেশনটা নিতে পারো। এখানে তুমি ক বিভাগের প্রশ্নগুলি সুন্দর করে সাজানো গোছানোভাবে পাবা, খ বিভাগের প্রশ্ন তুমি দেখলে এবং গ বিভাগের প্রশ্নগুলো দেখবে। এবং এই সাজেশনটার বাইরে আমি আবারও বলছি, এই সাজেশনটা ভালো একটা রেজাল্ট করার জন্য, বা ন্যূনতম যারা পাস নিয়ে টেনশন করতেছো, ভালোভাবে এক চান্সে পাস করে দেওয়ার জন্য, অথবা ভালো একটা রেজাল্ট করার জন্য এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলি যথেষ্ট। এর বাইরে একটা প্রশ্ন শেখা দরকার নাই, আমি পরিপূর্ণ দায়িত্ব নিয়ে অনলাইনে তোমাকে বললাম। তো এই ভিডিওটা তুমি যখন দেখতেছো তখনই কী করবা, ভিডিওটা দেখার পরে কী করতে পারো, তুমি এই নাম্বারে যোগাযোগ করতে পারো, তোমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, ইমোতে যোগাযোগ করতে পারো, বা সরাসরি কল করতে পারো আমাকে। আচ্ছা, তো ক্লাসটা শেষ করার আগে তোমাকে একটা বিজ্ঞাপন দেখাচ্ছি, দাঁড়াও একটু সময় দাও আমাকে। তো একটা বিজ্ঞাপন হচ্ছে এরকম, বিজ্ঞাপনটা তোমরা যারা থার্ড ইয়ারে পড়ো, মানে তৃতীয় বর্ষে পড়ো, বা তৃতীয় বর্ষে তোমাদের যেসব বড় ভাই বোনরা পড়ে, তাদের জন্য বিজ্ঞাপনটা, ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি আবশ্যক কি খুবই কঠিন কিনা, তোমাদের ডিগ্রি থার্ড ইয়ার দেখবা ইংরেজি অনেকেই খুব প্রচণ্ড ভয় পাও, এবং এই ইংরেজির কারণেই দেখা যায় ডিগ্রিতে পাশের হার প্রতি বছর অনেক কমে যায় বা কম আসে, কারণ দেখা যায় অনেকে ইংরেজিতে ফেল করে, হঠাৎ করে 3 বছর পরে তারা ইংরেজি পড়ে। তো সেই জন্যেই ডিগ্রি তৃতীয় বছর ইংরেজি আবশ্যিক আসলে খুব কঠিন কিনা, না কখনই না। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাকারিয়া স্যারের সাথে ক্লাস করে দেখুন, ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা সম্ভব। অর্থাৎ আমি অনলাইনে তোমাদের ইংরেজি ক্লাস নেই, এবং তুমি কীভাবে ইংরাজি শিখবা, তুমি কীভাবে সহজ ইংরেজিটা বুঝতে পারবে এবং এক চান্সে পাস করতে পারবা, সেই দায়িত্বটা আমার। যেমন তোমাদের অনেকেই ভয় পাও, আমি তো অনেক দুর্বল, আমি কি অনলাইনে শিখতে পারবো কিনা। তো তোমাদের জন্য সুখবর হলো, তোমরা যারা চাকরি করো অথবা তোমরা যারা গৃহিণী, তারা যে কোনো সময় আমার কাছে ক্লাসটা করতে পারবে, ইংরেজি ক্লাসটা। এবং যারা গৃহিণী, চাকরিজীবী, বা যারা বেশি ইংরেজিতে দুর্বল, তারা এককভাবে অনলাইনে ক্লাস করতে পারবা, যার কারণে অবশ্যই অনেক ভালোভাবে ইংরেজিটা শিখতে পারবা। তো ক্লাসটা শেষ করে দিচ্ছি। তো শেষ পর্যায়ে এসে এটাই বলবো, তোমাদের যাদের সাজেশনটা দরকার অনেক বেশি, তারা অবশ্যই এই নাম্বারটা 01925660999 এই নাম্বারে যোগাযোগ করো। তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপ, ইমোতে বা মেসেঞ্জারে তোমাকে PDF ফাইলটা পাঠিয়ে দেবো। তোমাদের সবার পরীক্ষা ভালো, এই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।